আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? বুঝতেই পারছি, আমিও কেমন আছি আপনারাও বুঝছেন। কারণ বর্তমানে যা চলছে এতে কোনো সুস্থ বিবেকবান মানুষের জন্য তার মানসিক অবস্থা কেমন হওয়া উচিত সেটা আমরা সবাই বুঝি। তো একটু স্মৃতিচারণ করব পুরো এই ঘটনার, সেই সাথে নিজের কিছু থটস এর কথা বলবো এই প্রসঙ্গটা নিয়ে। তো যেহেতু বর্তমান প্রেক্ষাপটটা শুরুই হয়েছে হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে, তো শুরুতে শুরু করবো এই মুক্তিযুদ্ধটা নিয়ে। নিঃসন্দেহে মুক্তিযুদ্ধ আমাদের বাংলার জন্য গর্বের, কারণ অত্যাচারী পাক বর্বর শাসকদের সমুচিত জবাব দেওয়া এবং তাদের হাত থেকে পুরো জাতিকে মুক্ত করে নেওয়ার বিষয়টা নিঃসন্দেহে বীরত্বের, গর্বের এবং প্রশংসার। তার সাথে আমি একাত্মতা ঘোষণা করছি প্রথমেই। তারা নিঃসন্দেহে অনেক অত্যাচার করেছিল, সেটা আমরা সবাই জানি, এবং তারা যে ন্যায়ের উপর ছিল না এটা নিঃসন্দেহে। এখন আমরা সেটাকে কোন পর্যায়ে নিয়ে গিয়েছি সেটা বলি। ক্লাস 6, 7, 8 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নামে একটা বই ছিল যখন আমি পড়াশোনা করেছি। 9-10-এও ছিল, তবে 9-10-এ আমি এইটার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছিলাম, কারণ হলো মাদ্রাসায় সাবজেক্ট একটু বেশি থাকে। তো সাবজেক্টটা বেশি হওয়ার কারণে ওইটা অল্টারনেটিভ সাবজেক্ট হিসেবে ছিল, কম্পালসারি ছিল না। বাট যারা জেনারেল বোর্ড থেকে এক্সাম দিয়েছিল তাদের এটা মাস্ট নিতেই হতো। তো আমি সেই সময় এক ইংরেজি শিক্ষকের কাছে পড়তে যেতাম। তো ওনার সন্তান এত ওই বিষয়টা পড়তো, মানে আমার ব্যাচমেটই ছিল আর কি। ওটা দেখে উনি পর্যন্ত বিরক্ত হয়ে যেতেন যে এত মুক্তিযুদ্ধ তাই বলে এত চেতনার কথা তাই বলে এত, মানে অমুকের কথা, অমুকের পিতার কথা তাই বলে এত, হ্যাঁ। যে যখন মানে উনি বলতেন যে এই জাতির শিক্ষার কখনো উন্নতি হবে না। কেন উন্নতি হবে না? যখন এরা পড়াশোনা করে বহির্বিশ্বে যাবে, যাওয়ার পরে যখন অন্যদের কাছে নিজেকে প্রেজেন্টেশন করবে তখন অন্যরা বলবে, যে ডাইরেক্ট বগুড়ার আঞ্চলিক ভাষায় আমি বলছি, তারা বলবে যে তোরা কি শিখাচ্ছ? তখন এরা বলবে যে মুক্তিযুদ্ধ। তখন বিদেশিরা বলবে যে তোরকে মুক্তিযুদ্ধ ধুয়ে তোরা পানি খা। ঠিক আছে, মানে আমরা বলি না যে তোর এটা ধুয়ে পানি খাই, এই টাইপের কথা, মানে এরকম তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে তারা এই ধরনের কথাটা বলবে। যাই হোক, ইতিহাস একটা প্রজন্ম, মানে এমন একটা প্রজন্ম গড়ে উঠেছে আমাদের, যে আমি কি বলবো, যখন আমি একটা জায়গায় ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম, তো সেখানে একটা জায়গায় আমি একজন ছবি দেখেছিলাম আর কি, প্রয়াত একজনের ছবি। আগস্টেই উনি প্রয়াত হয়েছিলেন, অনেক আগে, বুঝে নেবেন। তো আমি দেখলাম সিঁড়িতে নামার সময়, মানে আমারই ব্যাচমেট অবশ্যই, কারণ ভর্তি পরীক্ষা দিতে সেও গিয়েছে, দেখতাম সিঁড়িতে নামার সময় তার ছবিতে এরকম, মানে এরকম যে সম্মানের যে চুমু আছে সেটা দিচ্ছে। আমি দেখে পুরো অবাক হয়ে গেলাম। আরে মানে একটা জাতির ব্রেন কিভাবে ওয়াস্ট হলে এই ধরনের রেসপেক্ট বা শ্রদ্ধা আসতে পারে, অথচ না, এটা অস্বাভাবিক না। কারণ আমিও তো পড়াশোনা করছিলাম, এগুলো পড়াশোনা করতে করতে, মানে এই যে এই বিকৃত ইতিহাসগুলোর পড়াশোনা করতে করতে আমারও এরকম চিন্তাভাবনা মাথায় এসে গিয়েছিল, কিন্তু সেগুলো আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের সাথে শেয়ার করার কারণে অনেক ভুল আমার ভেঙে গেছে। এবং উনি প্রচুর পড়াশোনা করেন, এই যে এই বাংলাদেশের প্রকৃত ইতিহাসের লেখক যেগুলো আছেন তাদের লেখা বই সহ অনেক পড়াশোনা করতে। তো উনি আমাকে আগে থেকেই বলতেন, আমি সেভাবে গায়ে লাগাতাম না, পরে একসময় আমার চোখ খুলে যায়। যাই হোক, যে প্রসঙ্গে ছিলাম, তো কোনো বিষয় নিয়ে এত অতিরঞ্জিত কোনো কিছুই ভাবনা।
নিঃসন্দেহে আমি তো আগেই বলেছি মুক্তিযুদ্ধ আমাদের জন্য গর্বের, কিন্তু সেটার তাদের নাতিদের জন্য কোটা সহ আদার্স কোটা দিয়ে যদি 56%কে জব দেওয়া হয়, বাকি 44%-এর সাথে কতটুকু সেটা ইনসাফ করা হয় বিবেকের কাছে, পুরো জাতির কাছে, পুরো মানব সমাজের কাছে প্রশ্ন। আচ্ছা, যাই হোক, তো নিজের কিছু স্মৃতিচারণের কথা বলছিলাম। তো সব জায়গার যখন কোটা আন্দোলন হচ্ছিল তখন আমাদের নওগাঁ মেডিকেল কলেজও এর ব্যতিক্রম ছিল না, আমরাও কোটা আন্দোলনে যাই। তো আমাদের এটা কল্পনাতেও ছিল না যে আমরা কারো মানে বাধার শিকার হব। শুধু তাই না, আমরা যে আমাদেরকে যে এখানে মায়ের দেওয়া হবে এটা আমরা কখনো ভাবিও নি। মানে বাধা যে দেওয়া হবে যেখানে আমি এটা ভাবিনি, তো মায়ের তো আরো দূরের বিষয়। হ্যাঁ, আন্দোলনে আমরা কয়েকটা স্লোগান দিলাম, 2 থেকে 3 মিনিট দিয়েছি। এরই মধ্যে লোকাল আমাদের সূর্য সন্তানেরা, ছাত্রলীগের সন্তানেরা চলে আসলো। আসার পরে ব্যাস মানে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলো। বাধা দেওয়ার পর যখন আমরা দমে গেলাম না, আমাদেরকে হামলা করা হলো এবং একজনের তো পুরো মাথায় ফাটিয়ে দেওয়া হলো, মানে সিরিয়াসলি ইনজুর্ড হয়ে গেল সে। তার রাতের বেলা আমরা অনেক প্রিপারেশন নিচ্ছিলাম। প্রিপারেশন বলতে যে রাতের বেলা আমাদেরকে আবারও হামলা করা হতে পারে, কারণ সকালবেলা তো আমরা হামলা বা মারামারি করার জন্য যাইনি, আমরা জাস্ট গিয়েছি আন্দোলনে। সেই জায়গায় আমরা যখন এরকম আঘাতের হতাহতের শিকার হয়েছি, তাহলে আমরা হোস্টেলে তো যে কোনো সময় তারা এসে আমাদেরকে মেরে যেতে পারে। তো এই জন্য আমরা রাতের বেলা প্রিপারেশন নিচ্ছিলাম সেদিন রাতের বেলা। এমনকি সেদিন রাতে আমি রুমে পর্যন্ত ঢুকতে পারিনি। সবাই আমরা সেদিন মানে একত্রিত হয়েছিলাম, আমরা একটা প্রিপারেশন নিয়েছিলাম। তো যাই হোক, পরবর্তীতে বিষয়টা প্রশাসনকে ডাকিয়ে অনেকভাবে সেটা সাপ্রেস করা হয়, সেটাই হোক। এবং তার পরের দিন যে ঘটনা সেটা সবচেয়ে মারাত্মক এবং হৃদয় বিদারক ছিল, সেটা হলো রাতের বেলা নোটিশ দিয়ে অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ করা হলো। আমি মানে প্রায় বাসায় আসি। আমি নিয়ত করেছিলাম যে যদি এমন অবস্থা হয় তাহলে পরের দিন মহরমের ছুটি ছিল, তাহলে সেদিন ছিল বুধবার, তো তাহলে বুধবার তো বাদ, আমি শুক্রবারেও বাসায় যাব না, কারণ যেখানে আমার ভাইদেরকে আমার কলেজের ব্যাচমেটকে এভাবে মেরে রক্তাক্ত করা হয়েছে, সেখানে আসলে এভাবে চলে আসাটা ঠিক না। তো যাই হোক, কিন্তু রাতের বেলা যে নোটিশটা দেওয়া হলো যে সবাইকে চলে আসতে হবে, খুব খারাপ লাগছিল। এমনকি পরের দিন সকালে যখন আমি সব কিছু নিয়ে চলে আসছিলাম, আমার মনে হচ্ছিল যে আমি চুরি করেছি কোথাও, এবং চুরি করার পরে সেটা সেই জায়গা ত্যাগ করে আমি চলে আসছি অন্য জায়গায়। মানে এতটা খারাপ লাগছিল, আমার ভিতরে এতটা গিল্টি ফিল হচ্ছিল, এই অবস্থা। যাই হোক, তারপরে কি হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন। আজ পর্যন্ত স্টিল একের পর এক নির্মমভাবে হত্যাকাণ্ড চলে যাচ্ছে, আপনারা সবাই দেখছেন। যাই হোক, তো সেদিন রাতের বিষয়টা, মানে যেদিন রাতে আমরা কলেজে ছিলাম এবং আমরা প্রিপারেশন নিচ্ছিলাম আক্রমণটা প্রতিহত করার, সেদিনের সব বিষয়টা আমি ভাইয়ার সাথে শেয়ার করছি, আম্মুর সাথে কোনো বিষয় শেয়ার করিনি, কারণ আম্মু অনেক বেশি ভয় করেন আমাকে নিয়ে। কেন জানেনই তো যে একটা নর্মাল, হ্যাঁ, জীবনেও যে টিপিক্যাল মুসলিম মানে নামমাত্র যে মুসলিম, হয়তো বা সে জুমার নামাজ কোনো মতো করে অথবা সেটাও পড়ে না, তাকেও আজকে যখন করে নির্দিষ্ট দলের ট্যাগ লাগিয়ে যেখানে ধরপাকড় করা হচ্ছে, সেখানে আমার মতো ধরেন আমার পুরো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, পুরো ছোটোবেলা থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। তবে একটা কথা বলে রাখি, আমি যে মাদ্রাসা বা যেখানে পড়াশোনা করেছি সেখানে কোনো সময়ই যে সমস্ত দলগুলো ট্যাগ দেওয়া হচ্ছে এই সমস্ত কোনো কিছুর প্রভাব ছিল না। এটা একদম সত্যি কথা। এটা যদি কেউ খোঁজ নেয় তাহলেই জানতে পারবে। বরং ইসলামের বিভিন্ন দলগুলোর মধ্যে যে বিরোধ থাকে, এই দল ওই দলকে বাতিল বলে বা ওই দলকে খারাপ বলে, ওই দলের কোনো ভুল ত্রুটি বলে, আমি আজীবন যে সমস্ত মাদ্রাসায় পড়াশোনা করেছি তারা ওই ট্যাগ দেওয়া দলটার এরকম ঠিক বিরোধিতাই করে আসছে। মানে কেমন অবস্থান ছিল। যাই হোক, তো যেখানে যে কথায় ছিলাম যে একজন সাধারণ নামমাত্র মুসলিমকে যখন নির্দিষ্ট কোনো দলের ট্যাগ দেওয়া হচ্ছে, তখন
আমার মতো কাউকে এই সমস্ত কোনো কিছু সংশ্লিষ্ট দেখলে কী অবস্থা করবে বুঝুন। তো আম্মু তো ভয়েই শেষ। ওই যে সেদিন আসলাম, আসার পরে আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। 2 সপ্তাহে 2 দিন, জুমাবারের দিন শুধু আমি বাসা থেকে বের হয়ে হতে পারছি আম্মুর কারণে। আম্মু আমাকে বেরই হতে দেয়নি। আর আর কি বলবো, হোয়াটসঅ্যাপে আমার ছবিটা লাল করেছিলাম। আম্মু বলছে কি আবার তুমি তোমার ছবিটা লাল করেছো কেন? আম্মু আমাকে নিয়ে এত টেনশনে থাকে আর কি। আর টেনশনে থাকবেই না কেন, বললাম না যে সাধারণ নিরাপরাধ মানুষকেও যারা এভাবে হেনস্থা করে, সেখানে আমার মতো মানুষকে কোনোভাবে যদি সংশ্লিষ্টতা পায়, সংশ্লিষ্টতার দরকার নেই। মানুষের যেখানে ভার্সিটির নাম শুনে এসব ট্যাগ লাগাচ্ছে, পরিবারের হিস্ট্রি শুনে ট্যাগ লাগাচ্ছে। আরে মুসলিম, একজন মুসলিমের বেসিক রিকোয়ারমেন্ট তো এগুলো, তো সে মানবেই। তো এগুলো মানলেই সে নির্দিষ্ট একটা দলের অন্তর্ভুক্ত হয়ে গেল। এগুলো কি ওই দলের নিজস্ব সম্পদ, ওই দলের বানানো কিছু? এই দাড়ি কি ওই দলের ওই দলের প্রদত্ত কোনো বিধান? আল্লাহ মাফ করুন। তো যাই হোক, এখনও আমি ভিডিওটা বানাচ্ছি ফজর পরে এবং দরজা লাগিয়ে দিয়ে। আর ফজর নামাজ পরে আম্মু একটু ঘুমান, তো এই সুযোগে আমি ভিডিওটা করছি। যাই হোক, তো কোরআনে কারীম বোঝার একটা উপকারিতা কি, যে কোনো সিচুয়েশনে বাস্তব জীবনের সাথে কোনো আয়াতের রিলেশন পেলে সেটা হুট করে মনে পড়ে। যেমন যখন আমি পেডিয়াট্রিক্স ওয়ার্ডে ছিলাম, সে সময়ের একটা কথা বলি। একটা বাচ্চার অবস্থা খুব সিরিয়াস, একদম বাঁচবেই না এমন অবস্থা। রেসপিরেশন একদম খুব দুর্বল অবস্থা রেসপিরেশনের। তো বাচ্চাটাকে অ্যাম্বু প্যাক দেওয়া হচ্ছিল আর কি। তো মা তো পুরো কেঁদে অস্থির, মনে হচ্ছে যে এই যে মারা যাবে। তো এই মারা যাওয়ার এই মুহূর্তে কোরআনের একটা আয়াত আমার মনে পড়লো যে আল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, আল্লাহ বাঁচান এবং মৃত্যু দেন। তো এই যে শুরু থেকেই এই যে হতাহত, এই যে আক্রমণ করা, আহত করার ঘটনা কিন্তু সে সময় থেকেই, মারামারির ঘটনা তো একদম মেরে ফেলার ঘটনা তো ঘটছে তারপর থেকে। কিন্তু শুরুতে প্রথমে কিন্তু মেরে ফেলেনি, প্রথমে কিন্তু জাস্ট ইনজুর্ড করা হয়েছে। সে সময়ে কোরআনের একটা আয়াতের কথা আমি মনে পড়তো, সেটা হলো আলা লানাতুল্লাহি আলা যালিমিন, সাবধান জালেমের উপর লানত। এই আয়াতটার কথা মনে পড়তো। তো স্টিল একের পর এক হত্যাযজ্ঞ চলেই যাচ্ছে। আল্লাহ তাআলা জালেমদের হাত থেকে মুক্তি দান করুন, আমি সেই প্রত্যাশা করি। যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর কি বলবো, আসলে এভাবে আমার নিজেকে বাসায় থাকতে কোনোভাবেই ইচ্ছা করছে না। কোনোভাবেই আমি তারা বাহিরে জীবন দিচ্ছে আর আমি বাসায় আছি, এটা কিভাবে সম্ভব? এটা আমি আসলে মানতে পারছি না, কিন্তু কোনো উপায় নেই। আম্মু আমাকে বললাম তো যে বাহিরে বের হতে দিচ্ছে না। আর যদি বাহিরে বের হইও, আমাকে তো কোনো ধরনের কি কোনো ধরনের কথা ছাড়া আমাকে তো ধরপাকড় তো করা হবেই। কারণ কি, আমার টুপি আছে, আমার দাড়ি আছে, দ্বিতীয়ত আমি বাহিরে পাঞ্জাবি পাজামা ছাড়া তো বের হই না। হ্যাঁ, তো এই অবস্থা, আমাকে ধরার জন্য তো কোনো কষ্টই হবে না তাদের, তাই না? আচ্ছা ধরুক, কারণ কি এভাবে তো অন্যায় অনাচার তো চলেই আসছে। যাই হোক, আল্লাহর কাছে কামনা করবো এটাই, আল্লাহ আমাদেরকে একটা সুন্দর সকাল দেখার তৌফিক দান করুন। এই বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হোক, এই পুরো মানবতা এই অত্যাচারীর হাত থেকে রেহাই পাক, আমি সেই কামনা করি। ভালো থাকেন সবাই, সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।